আজকে নিজের জীবনের সাথে ঘটা কিছু ছোট ছোট ঘটনা তুলে ধরবো। আমি ঢাকায় থাকি, যে বাসায় আছি এই বাসায় অনেক বছর ধরেই আছি। ভুতুড়ে কর্মকাণ্ড এখন আমাদের বাসা সবার কাছে অভ্যাস হয়ে গেছে। আমাদের বিল্ডিং 5 তলায়। একদম শুরুতে যখন এই বাসায় উঠি তখন আমরা 5 তলাতেই উঠেছিলাম। 5 তলাতে ছিলাম প্রায় 3 থেকে 4 বছর। প্রথমে সেরকমভাবে কিছুই বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম বিল্ডিংয়ের সমস্যা আছে। সব সময়ই বাসার মধ্যে হাঁটার আওয়াজ পাওয়া যেত। এটা শুধু রাতে না, ভর দুপুর বেলাও পাওয়া যেত। প্রায় সারাদিনে মনে হতো আমাদের সাথেই বাসায় কেউ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। একদিন রাত জেগে আমি পড়ছিলাম। আমার রুমে তখন আম্মু ছিল। আমি আর আমার আম্মু একসাথে ঘুমাতাম। সেই রাতে আমাদের ওয়াশরুমে গোসল করার আওয়াজ আসছিল, ঝর্ণার পানি পড়ার শব্দ। শুধু তাই না, একটা মানুষ গোসল শেষ করে যখন তার কাপড় ধোয়া, কাপড় নিংড়ে পানি ঝরায়, এসব কিছুই আমরা শুনছিলাম। কারো মুখে কোনো কথা নেই। একবার আম্মুকে বললাম দরজাটা খুলে দেখবো কিনা, কিন্তু আম্মু আমাকে দেখতে নিষেধ করলো। দরজা খোলা শব্দ হলো, কিন্তু তাকে দেখলাম দরজা আগের মতোই বন্ধ। আমার পাশে দিয়ে হেঁটে বারান্দায় চলে গেল এবং বারান্দায় কাপড় ছড়ানোর সেই আওয়াজটাও সেটাও পেলাম। কোনো ক্ষতি করছে না দেখে আর ভয় পেলাম না। আমি আগে থেকে জিন ভূতের বিষয়ে বেশ সাহসী। সেদিন মতো আর কিছুই হলো না। এই বিষয়টা নিয়ে আমরা পাশের ফ্ল্যাটের একটা মেয়ের সাথে আলোচনা করলাম। তার কথা শুনে রীতিমতো শুকরিয়া আদায় করলাম, কারণ আমি তো শুধু আওয়াজ শুনেছি আর সে নিজের চোখে দেখেছে। সে যখন ঘুমাচ্ছিল হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায় এবং পায়ের কাছে চোখ গেল। দেখে মাটি থেকে একদম মাথার উপরে দেওয়াল পর্যন্ত কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে এটা দেখে ভয়ে সূরা পড়তে পড়তে আবার ঘুমানোর চেষ্টা করলো, আর পায়ের দিকে তাকায়নি। এভাবে প্রায় প্রত্যেক ফ্ল্যাটেই ভিন্ন রকম বর্ণনা শুনলাম সবার কাছে। কেউ কেউ নিজের চোখে দেখেছে, কেউ কেউ অনুভূতিতে টের পেয়েছে। পাশের ফ্ল্যাটের একজন লোক অসুখে মারা যাওয়ার পর একটা মিলাদ দেওয়া হয়েছিল। তারপর থেকে কিছুটা কম ছিল এসব অত্যাচার, কিন্তু কিছুদিন পরে আবার শুরু হলো এসব। গভীর রাতে আমার বাসায় বেসিন আর কলের পানি পড়া শব্দে ঘুম ভেঙে যেত আমাদের। এটা আমার সাথে প্রায় প্রতিদিনই হতে লাগলো। এত জোরে শব্দ হতো যে খুব ডিস্টার্ব ফিল হতো। একদিন সাহস করে লাইট নিয়ে রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু গিয়ে দেখে আওয়াজটা নেই আর সব কিছু স্বাভাবিক। তাই আবার ঘরে ফিরে এসে ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক তখনই আবার শুরু হলো সেই পানি পড়ার শব্দ। প্রচণ্ড বিরক্তি নিয়ে ভূতকে বকাঝকা দিতে দিতে আবার ঘুমিয়ে গেলাম। তারপর দিন সেম পানি পড়ার শব্দ। এবার এতই রাগ হলো যে ভাবলাম আগের বার লাইট নিয়ে যাওয়ার কারণে হয়তো কিছুই দেখতে পাইনি, কিন্তু এবার আর লাইট জ্বালাবো না। কিন্তু অন্ধকারের মধ্যেও গিয়ে কিছুই দেখতে পেলাম না। তখন শব্দটাও ছিল না। আবার ঘরে চলে আসলাম, আবার শব্দ শুরু হলো। এভাবেই প্রতিদিনেই কোনো ক্ষতি না করে বিভিন্নভাবে আমাদের বিরক্ত করতে লাগলো। তারপর এলো করোনার সময়। লকডাউন দেওয়ার আগেই বাসা ছেড়ে গ্রামে চলে এলাম। প্রায় 6 মাস গ্রামে থাকার পর কোথাও ফ্ল্যাট খালি না পেয়ে এই বাসায় 2 তলায় ভাড়া নিলাম। একদিন ছাদে গিয়ে 5 তলা সেই মেয়েটির সাথে এই জিন ভূত নিয়ে জিজ্ঞেস করলাম। জানতে পারলাম আমরা যাওয়ার পর এক ফ্যামিলি এসেছিল। তাদের 2টা মেয়ে ছিল। 2জন মেয়েই বেশ ধার্মিক এবং পরহেজগার ছিল, তাই তারা রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস ছিল। তাই এক রাতে যখন তাহাজ্জুদ পড়া শেষ করলো, নামাজের শেষে দেখতে পেল জায়নামাজের পাশে খুবই বিকৃত আর ভয়ানক এক চেহারা ভেসে উঠেছে। সেটা দেখেই সেখানে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায় এবং এরপর প্রায় 7 দিন তার জ্বর ছিল। সুস্থ হওয়ার পরেই তারা বাসা ছেড়ে দেয়। এবার একদম নিস্তলার ঘটনা বলি। তাদের ছোট একটা ছেলে ছিল। সকালবেলা আন্টি দেখে তার ঘর পানিতে ভেসে গেছে। তার ছেলে রান্নাঘরে অচেতন অবস্থা পড়ে আছে এবং বেসিনের কল ভাঙা। সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিয়ে তার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুদিন পর তার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করা হয় সে কীভাবে রান্নাঘরে আর এত ভোরবেলা কেন গিয়েছে। সে কিছুই বলতে পারে না। আবার বাবা গিয়ে আন্টির কল ঠিক করে দিয়ে আসে। ছেলেটি মাথায় ব্যথা অনুভব করছিল, কিন্তু সে নিজেই জানে না সে রান্নাঘরে কিভাবে এসেছে এবং পানির কলটাই বা কে ভেঙেছে। তার ছেলের ঘুমের ভেতরে হাঁটার কোনো অভ্যাস ছিল না। এই ঘটনার পর তারাও বাসা ছেড়ে চলে যায়। বর্তমানে আমরা এখন 2 তলাতেই আছি। জিনের সমস্যাটা এখন অনেকটাই কম।